স্ত্রী থাকা সত্ত্বেও সে এই মিথিলার সাথে তার সম্পর্ক। মিথিলার কাছ থেকেই শুনেন, আমাকে হিরো আলম সাহেব অপবাদ দিয়েছিল আমি তার বাবার দেখাশোনা করিনি, এই জন্য আমাকে বয়কট করেছিল। কিন্তু তার বাবাকে দেখাশোনা না করার পিছনে যে কারণটা ছিল সেটা আমি বলেছিলাম আপনাদের। হিরো আলম পরকীয়ায় জড়িত আছে, যার কারণে পরকীয়া নিয়ে তার সাথে আমার 8 মাস আগে থেকেই দ্বন্দ্ব। 8 মাস যাবত তার সাথে আমার দ্বন্দ্ব, কিন্তু দ্বন্দ্বর মাত্রাটা বেড়ে যায় বাবা যখন মৃত্যু সজ্জায়, তখন হচ্ছে তার সাথে আমার দ্বন্দ্বর মাত্রাটা অনেকটা বেড়ে যায়। আর পরকীয়ার যে কথাটা আমি বলেছি, সে বলেছে প্রমাণ নিয়ে কথা বলছে, প্রমাণ নিয়ে কথা বলতে বলেছে, তাই আমি আপনাদের সামনে প্রমাণ হাজির করেছি। এই হচ্ছে সেই মিথিলা, যার সাথে তার গত 8 মাস যাবত সম্পর্ক। আমি যতটুকু জানি আমি স্ত্রী থাকা সত্ত্বেও সে এই মিথিলার সাথে তার সম্পর্ক। মিথিলার কাছ থেকেই শুনেন সম্পূর্ণ কথা, মিথিলার কাছ থেকে আপনারা এখন শুনে নেন। মিথিলা আপনার পরিচয় বলেন, মিথিলা আপনার পরিচয় বলেন, জোরে বলেন, জোরে বলেন, জোরে। মিথিলা কথা বলেন। আচ্ছা আমি আরেকটু বলি, মিথিলা কিন্তু বগুড়াতেই ছিল। মিথিলা তার বাবার লাশের সাথে বগুড়া ছিল। বগুড়া থেকে মিথিলাকে টর্চার করে, আপনারা ভিডিও ফুটেজ দেখবেন, টর্চার করে ওনাকে বের করে দেওয়া হয়েছে। ইভেন আমি হচ্ছে তার পাশে দাঁড়িয়েছি, আমি তার পাশে না দাঁড়ালে সে বলেছে সে সুইসাইড করে ফেলতো। তার মুখ থেকেই আপনারা শোনেন। আচ্ছা আমরা একটু মিথিলার কাছ থেকে শুনতে চাই কি হয়েছে, কিভাবে আলমের সাথে বিয়ে হয়েছে বলেন। আমি কথা বলার সময় কেউ কথা বলবেন না প্লিজ। আমি কিন্তু মিডিয়ান না, এই ফার্স্ট টাইম কিন্তু আপনাদের এতগুলো ক্যামেরার সামনে কথা বলছি। আমি কথা বলার সময় আপনারা প্রশ্ন করে করেন, আগে আমার কথা বলুন। আমি তোমাকে এখানে প্রথম ফোন করি, আমার একটা মাছের বিজনেস আছে, আমি কথা বলার সময় প্লিজ কেউ কথা বলবেন না। আমি টিকটকের মাধ্যমে তাকে মেসেজ করি, করার সঙ্গে সঙ্গে সে আমাকে নাম্বার পাঠায়, ভাই আপনার সঙ্গে কথা বলতে। তখন আমি আমার মাছের বিজনেসের লাইভের কথা বলি যে আপনি কি আমাকে লাইভ করে দিবেন, আপনার নিলয় আলমগীর রয় উনি পরে ওনার আমি চিন্তা করলাম উনিও তো ভাইরাল পারসন, তাহলে ওনাকে বলিটা উনি রাজি হয়ে বললো কি যে তাহলে তুমি আমার অফিসে আসো। আমি চিন্তা করলাম আমি একটা মেয়ে মানুষ একা একা অফিসে যাব। সেখান থেকে 2 মাস পর আমার একটা প্রবলেম, অন্য পারিবারিক একটা প্রবলেমের কারণে আমি তার কাছে কথা বলি যে ভাইয়া আপনার সাথে আমি একটু কথা কান্নাকাটি করি, যেরকম আমার একটা প্রবলেম হয়েছে, আপনি কি আমাকে হেল্প করতে পারেন, তুমি অফিসে আসো। পরে আমি আমার চাচাতো ভাইকে নিয়ে অফিসে যাই, যে কথা বলি সে ওই সলিউশনটা আমাকে করে দেয়। সে করে দেওয়ার পরে আস্তে আস্তে তার সাথে আমার ফোনে কথা হতে থাকে, কথা হতে হতে ভালো একটা ফ্রেন্ডলি সম্পর্ক হয়। তখন কখনোই আমি রিয়ামনির সাথে তার কথা বলতে দেখিনি। সারা রাত আমার সাথে কথা বলেছে, দিনে কথা বলেছে, বহুবার তার সাথে সে আমার সাথে মিট করেছে। আমি ফোন ব্যবহার করি এই 2-3 বছর। এই সব জিজ্ঞেস করি যে রিয়ামনির সাথে আপনার কি বিয়ে হয়েছে? অনেকে বলে না যে আপনারা সবাই কিন্তু এটা জানেন যে রিয়ামনির সাথে আদৌ বিয়ে হয়েছে, তো উনি আমাকে বলে না ও শুধু আমার নায়িকা, এগুলো তো বলে, এরকম অনেকেই আছে। আস্তে আস্তে ওনার সাথে আমার একটা সম্পর্ক হয়। তখন ওনার মেয়ের সাথে, ওনাকে যখন বগুড়ায় মারধর করে, ওনার মেয়ের সাথে আমার একটা ফ্রেন্ডলি সম্পর্ক হয়ে যায়। মেয়েকে আমি এতটাই, বিয়ের প্রস্তাব উনি আগেই দিছে যে আমরা বাইরে সেটেল হয়ে যাব। তখন আমি বিয়ে করতে, সত্যি আপনি মসজিদে দাঁড়ায় বলবেন আমি বিয়ে করতে কখনো রাজি হই। একটা কথা বলতে বলতে ভালো, কারণ ওনার সাথে আমার কোনোভাবেই এখন আমি অসুস্থ দেখছেন। পরে এক পর্যায়ে ফ্যামিলি সম্পর্কে, মানে ফ্যামিলি কথায় ওনার মা, তারপরে মেয়ে সবাই বলার পরে উনি ওনার অফিসে কাজী ডেকে বিয়ে করেন। বিয়ে করার পরে একটা ছবি আপনারা দেখছেন, ওই ছবিটা, তার আগে আমি তার সাথে কখনো ছবি তুলতাম না, যে ভয় উনি ভাইরাল পারসন, আমি এগুলো খুবই অপছন্দ করি। পরে তখনও কিন্তু রিয়ামনির সাথে তার কোনো ঘনিষ্ঠতা আমি দেখিনি, আমি মসজিদে দাঁড়াবো। পরে উনি তো নামাজও পড়ে না, ওনার কথা কতটা আপনারা বিশ্বাস করেন জানি না, আমি বিশ্বাস করি না ওনার কথা, আপনি বলেন। পরে ওনার সাথে আমার বিয়ে হয়। বিয়ে হওয়ার পরে আমরা এই মহানগরেই কিন্তু সংসার করি 3 মাস না 2 মাস সংসার করার পরে উনি আমাকে বলে কি আমি তো মিডিয়া পারসন, এখনই এটা ফ্ল্যাশ করা যাবে না। এই আস্তে আস্তে রিয়ামনির সাথে ওনার আমি দেখি, যখন মনে করেন পুরোপুরি আমি ওনার প্রতি দুর্বল হয়ে গেলাম,
তখন আস্তে আস্তে আবার রিয়া নিখিলা মনি- অল্প একটু যোগ করবেন, সেটা হচ্ছে যে প্রেমের প্রস্তাবটা কে আগে দেয়, আপনি দেন নাকি হিরো? অবশ্যই সে কথা, এটা কোনো প্রেমের প্রস্তাব না, একটা মানুষের সাথে কথা বলতে বলতে ভালোবাসা হয়ে গেছে। সে এমন কোনো ব্যক্তি না যে তাকে আমার প্রেমের প্রস্তাব দিতে হবে। পরে আমাদের বিয়ে হয়, এটা গোপন থাকবে। উনি ওনার বাড়ি পাঠায় আমার সমস্ত ফার্নিচার নিয়ে পাঠায়, বলছে সবাইকে যে সবাই জানবে আমি তো মিডিয়ার, এখন যদি এটা ফ্লাশ হয় তাহলে আমার ক্যারিয়ার প্রবলেম হবে। তুমি তো আমাকে অনেক ভালোবাসো, পারবা না? কেন পারবো না? তুমি যদি ধৈর্য ধরো সব ঠিক হয়ে যাবে। আর এই কথাটা উনি বারবার বলতো যে রিয়া হচ্ছে আমার মিডিয়ার, তুমি হচ্ছে আমার ঘরের। তার বাড়ি আমার নিয়ে রাখবে। বাড়ি রাখার পরে এক পর্যায়ে রিয়া একদিন, আমি তাকে একটা, তার মেয়ে কান্নাকাটি করছিল, দাদির সাথে ঝগড়া হয়েছে, আমি বলছি কি এরকম মেয়ে কান্নাকাটি করলে আমি কিন্তু এখানে থাকতে পারবো না। তখন এই মেসেজটা রিয়া পেয়ে যায়। ও কোরআন শরীফ ছুঁয়ে বলুক, এই মেসেজটা পাওয়ার পরে ফোনে ওর সাথে আমার বোঝে নিত, সেও আমাকে অ্যাটাক করে, আমিও করি, দুইজন কথা কাটাকাটি আমাদের হয়। পরবর্তীতে ও জানার পরে ও কিন্তু বগুড়ায় যায়, যে আমাকে দেখে। তারপরে আলমের সাথে ওর আমার রূপটা আস্তে আস্তে, আমার কিছু কিছু কথায় আমার খারাপ লাগে যে আমি একটা কথা ওরে বলতাম, আমি কিন্তু ঘাড়ে উঠে যাওয়া মেয়ে না। আমি লক্ষ টাকা খরচ করে আমার ঘরের, আপনি মহানগরে যে বাসায় ছিলাম শুনবেন, বলতো কি এত ফার্নিচার একটা ঘরে থাকে। ওর পুরো ডুপ্লেক্স বাড়ি ভরে গেছিল। মহানগরে বাসা ভাড়া নিয়েছিল, আমি বলেছিলাম। হ্যাঁ, শোনেন পরে কি হয়েছে, আমার কথাটা আগে শেষ করব। পরবর্তীতে ওখানে আমি মানে মেন্টালি ভাবে আমি মেনে নিতে পারিনি খারাপ ব্যবহার। যখন ওর সাথে মিডিয়ায় কাজ করা লাগে, ওর সামনে আমাকে গালি দেয়, পেছনে আমাকে সোনা পাখি ময়না পাখি বলে শান্তি। এটা না, আমি মানে টর্চারিংটা আমি নিতে না পেরে আমি ঢাকা ব্যাক করলাম। ব্যাক করার পর তার সাথে টোটালি আমি যোগাযোগ বন্ধ করে দিলাম। তার মেয়ে ফোন দিচ্ছে, দেখেন আপনারা ভুল বোঝাবুঝি করেন, আপনি আবার হয়ে যায়। তার বড় মেয়ে আলো, এই আস্তে আস্তে আবার কথা হয়। কথা হতে হতে আমি আবার আমার বিজনেসটা, আমি একটা বিউটিশিয়ান, আমি টাকা পয়সা অ্যারেঞ্জ করে আমি সুন্দরভাবে আমি আবার বিজনেসটা দাঁড় করাই। এর ভেতরেই তার বাবা অসুস্থর খবর শুনি। প্রথমেই যখন ওনার বাবা অসুস্থ হয়, তখন পুরো হসপিটালে যাওয়া আসা ও মাঝে মধ্যে আসছে, সবকিছু দায়িত্বই আমার কাছে দিচ্ছে। ভালো কথা, এই যে 32টা দিনও আমি ছিলাম। নিউরোসায়েন্স হসপিটালে যাবেন, সে সবাইকে বলছে ওখানে যা ম্যাডাম, হোটেলে যেয়ে বলেন, সর্বতলা বলেন, তারপরে হচ্ছে আপনার তার মেয়ে, বড় মেয়ে বলছে আমার আম্মু, সবাই আমার বলছে কে কিভাবে হয়। তার বড় মেয়ের বয়স হচ্ছে 18 বছর, 17-18 বছর। আর সেখানে আমি আর সে তো খুব কাছাকাছি বয়স। তা আমি অনেকে, আমি বলতাম ওনার প্রথম ওয়াইফের, কিন্তু আমাকে মায়ের মতো ভালোবাসে। আমি ওকে, ওর আর আমার বন্ডিংটা যে কতটা ভালো সেটা আপনারা নিউরোসায়েন্স হসপিটালে 6 তলায় যে আয়া থেকে বুয়া থেকে সবার কাছে জিজ্ঞেস করবেন। সে যে আমাকে এখনো পর্যন্ত, কালকে রাত পর্যন্ত বলতেছে যে জান তুমি একটু চুপ হয়ে থাকো, আমি সব ঠিক করে নেবো। আমি কি বলবো, রিয়া ছেড়ে দেবো, তারপরে বলবো এই মেয়ে নিয়ে এই হয়েছে, এখন আমার বিয়ে করতে হবে। কিন্তু আমি না, মেন্টালি ভাবে ওই বাসায় বাবা মারা যাওয়ার পরে প্রতিনিয়ত না ওই টর্চারিং হচ্ছিলাম, আমি নিতে পারতেছিলাম না যে পরকীয়া নারী। এই কথাটা আমি না নিতে পারি, আমি না বাসায় অস্থির হয়ে যাচ্ছিলাম, আমার বুক ব্যথা করতো, খারাপ লাগতো। সমাজের কাছে আমি কি, এই কথাটা নিয়ে ওর সাথে আমার তর্কতর্কি হয়ে আমাকে প্রচুর পিটাইতো। রিয়ার সাথে, রিয়া আমার ফোন দেয়, প্রথম ফোন কিন্তু রেকর্ডিং হয়নি, তুমি যে ফোন দিছিলা, পরে কিন্তু আমি তোমার, যে রিয়ার সাথে আমি কথা বলছি ও আমাকে কি বুঝাইছে, আমি তো এত কিছু বুঝি না। রিয়ার সাথে কথা বলে ফোন আমরা কেটে দিচ্ছি, ও এসে আমাকে ফোন দেওয়াইছে, ও আমাকে দিয়ে বলাইছে, তার ভিতরে আমি ভুল বললে আমাকে পিটাইছে। রিয়া বলছে তোমার পাশে কি ও আছে, একটু বাজে ভাবে বাজে ভাবে বলছে যে তোমার পাশে কি ও আছে, রিয়া বলছে। পরে ও আমার সাথে করে, ওর সাথে আছে আলামিন আর হচ্ছে সেলিম, সারা রাত জেগে এডিটিং করে কেটে কেটে। এদের অভ্যাস কি, আমি যে গালি দিচ্ছি, আমি তো একটা গালি শুনছি তারপরে দিচ্ছি, রাইট? ওরা কি করে, কেটে কেটে এরা মিডিয়ায় প্রচার করে। ভাই আমি মিডিয়ার মেয়ে না, আজকে এখানে আসতেও চাইনি। এখন সে, আমার একটাই কথা, সে যদি অস্বীকার করে যে আমি তার বউ না, তাহলে সে ধর্ষক। আপনাদেরকে আমি দেখাই, এই দেখেন। তারপর আরো হসপিটালের ঘটনা বলছি। এখন ধামাচাপা দেওয়ার জন্য আপনাদের মিডিয়ার ভয়ে, সে কি না স্বীকার করছে আমার কাছে সে না স্বীকার করে না, কিন্তু সে বলছে এখন আমি স্বীকার করতে পারবো না সমাজের কাছে। ও করবে, বাপ করবে। আমি কথা বলি, আমি অসুস্থ হয়ে পড়লাম, ও আমারে কি বললো, কি কথা শোনে না আমার, ও আমাকে বলছে যে জান তুমি কিছুদিন ঢাকায় থাকো, পরিস্থিতি ঠান্ডা হলে তুমি বাড়ি চলে আসো। ও আমাকে নিয়ে গেল বাস স্ট্যান্ডে, বাস স্ট্যান্ডে যাওয়ার পর ওখানে আমি সেন্সলেস হয়ে পড়ি। পরে ওর খালা আমাকে নিয়ে হসপিটালে গেল সন্ধ্যায়, যাওয়ার পরে বললো কি আমি ওই প্রেগনেন্সি বাবু নষ্ট করায়। ওর মেয়ের মন খারাপ হয়ে গেছে, ডাক্তার আমায় নিষেধ করছে যে এবার যদি তুমি নষ্ট করো তাহলে কিন্তু তুমি বাঁচবা না। আমার চেহারা দেখে তো বুঝতেছেন, ওর মেয়ের মন, বড় মেয়ের মন খারাপ।
জন্য আমি এমএম কিট খাই। তারপরে 3-4 মাস ধরে না আমি তো ব্লিডিং হয়েই যাচ্ছে। আমি ওর বাবারে নিয়ে দৌড়াদৌড়িতে আমি নিজের দিকে খেয়াল করি। আচ্ছা আপনাকে প্রমাণটা দেখান। পরে হ্যাঁ দেখাচ্ছি। পরে আমি শোনো আগে বুঝি না আমি এইভাবে করেন না, প্রশ্ন করবেন না দেখো। শেষ করি। তারপরে উনি কি করলো, ওনার খালা আমাকে হসপিটালে যাওয়ার পরে টেস্ট করে বললো কি ওটা মানে ওই যে বাচ্চার যে ফুলটা রয়ে গেছে আর ওইটা ইনফেকশন হয়েছে। মাথায় কেউ ঢোকা মারবেন না। কথা শুনছেন আপনারা? ওই হসপিটালে আল্ট্রাসাউন্ড তুমি কথা বলো না। করার পরে বলছে কি কথা বলতে না কর, বেদব তো তুমি আসো বেড়া আর মানে কথা বলতে সাইলেন্ট কথা বলতে না কর, কথা কই বলবো মা? আরেকবার কথা বলছি। কথা বলতেছে এই স্টপ ইট, আপনারা শোনেন কথা। ওকে বলো। পরে হচ্ছে ওনারা কি করলো, আমাকে আলিফ ক্লিনিক, ওনার মা বলছে কি সরকারি হসপিটালে নাও, আলম বলছে ও যাবে না, সরকারি হসপিটালে চিকিৎসা নেবে না। পরে আলিফ ক্লিনিকে ওর খালা নিয়ে গেল, নেওয়ার পর আলোচনা করে বলছে কি যে ফুল থাকে না ওইটা রয়ে গেছে, ওটা ইনফেকশন করে দিচ্ছে, ইমিডিয়েটলি ওটা হচ্ছে ডিএনসি করাইতে হবে। ওই রাত্রে ও ঢাকায় আসলো আর বললো কি আমি যে টাকা পাঠায় দিচ্ছি তুমি সকালেই ভর্তি হয়ে যাও। আমি ভর্তি হলাম, ওখানে ডিএনসি করার পর বাসার পর তার আগে আমাকে অনেক মারধর করছে। এই ব্যাপারগুলো নিয়ে আমি টর্চারিং মানে ভিডিও আপলোড এগুলো নিয়ে আমি খুবই ডিস্টার্ব ছিলাম। আমার এখানে মারা, মাজায় মারা, পিঠে মারা, ওর মাটা সবার সামনে। ওদের এখন একটাই গায়ে জ্বালা, ওর মা ফ্যামিলির সবার, যে আমি একটু সরে যাই, কারণ তাদের ছেলেকে এই ব্যাপারটা নিয়ে ওকে ব্লেম দেওয়া, এই ব্যাপারটা নিয়ে হচ্ছে তাদের ছেলেকে বাঁচাইতে হবে। কিন্তু আমি তো একটা অসুস্থ, আমি আসার পরে আমি ঘুরে ঘুরে পড়ে যাই। তারপরে শোনেন, ও আমারে বললো ও ঢাকায় চলে আসলো, হসপিটালে ওরে নিলে একটা হই হই হবে, আমি সব মেনে নিচ্ছি। হসপিটালে যাওয়ার পরে দেখেন আমার ওষুধগুলো আমি খাইও নি, এখনো খেতে পাচ্ছি না, খাবারই খেতে পাচ্ছি না। 10-12টা করে ওষুধ আমি কিভাবে দিচ্ছি। ওখান থেকে আসার পরে আমি ঘাড় উঁচু করতে পারি না। তার মেয়েদের ব্যবহার খুবই খারাপ, যে কোনো বিষয় আমার সাথে খারাপ ব্যবহার। এক পর্যায়ে আমি যেদিন চলে আসবো ওনার বড় মেয়ে আমার গায়ে হাত দেয়। এই কথা ওরা যে আমি ভালোবাসি পুরো নিউরো সায়েন্স হসপিটালে বলবেন। এই যে এই দেখেন সব দিকে করে এগুলো আপনার ছবি নিয়ে নিয়েন। এই যে দেখেন আলম, আর ওখানে আপনি আলিফ ক্লিনিকে যে সিগনেচার ওর বড় মেয়ে করছে, ও তো চলে আসছে ঢাকায়, সিগনেচার করতে পারে না, আলো সিগনেচার করছে যে মেয়ে। ওরা কিন্তু রাতকে দিন করতে পারে, দিনকে রাত করতে পারে। এটা হওয়ার পরে আমি কি করলাম, আমাকে বললো কি যে আমারে বাসার থেকে বের করে ওর কর্মচারী জনিকে দিয়ে বগুড়া বনানী নামে এক জায়গায় আমাকে রেখে চলে গেছে। তখন না আমি এত কষ্ট লাগছে যে আমি অসুস্থ, ঠিক আছে সে আমার হাজবেন্ড, তাকে ভালোবাসি, তাকে বাঁচানোর জন্য ওয়াইফরা মিথ্যা বলবে না, বলতেই পারে ভাই। আমি তখন না আমার এত খারাপ লাগছে, ও তো একটা লোক দিয়ে ঢাকায় আমাকে পৌঁছাইতে পারতো, যে তুমি অসুস্থ ঢাকায় একটা লোক দিয়ে আমাকে পাঠাইতে পারতো। বনানী দিয়ে যাওয়ার পর আমার অনেক কষ্ট লাগে, আমি থানায় চলে যাই, কোন থানায় যাইতে আমি তো বুঝি না। কাহালু থানায় গেলাম, ওখানের মানুষ বললো সদর থানায় যাও। সদর থানার লোক দেখে বলতেছে আপনার অবস্থা এতটাই খারাপ, আপনি আগে হসপিটালে ভর্তি হন। হসপিটালে ভর্তি হওয়ার পরে তো চিকিৎসা চলছে। কালকে আমাকে আল্ট্রাসাউন্ড দিছে আর বলছে ইমিডিয়েটলি ব্লাড দিতে হবে। ওর বোনাই, ছোট বোনের হাজবেন্ড, নাম কি জানো, ডাক নাম শিশির, আর হচ্ছে আরেকটা মালিক, ও ডিশের ব্যবসা করে। ও আমাকে রাত 2টায় বলতেছে দেখা করবে, আমি নিচে নামছি, এর ভিতর অনেক মিডিয়া কর্মী এসে আমার ভিডিও নিয়ে ওই সময় এদিকে কেন ভিডিও করতেছেন আপনি? কেন ক্যামেরা ধরলেন না ভাই? আমি ধরেন নাকি ভাই? আপনি এদিকে ধরলেন কেন? আপনি বারবার না করবেন নাকি পয়সা থেকে আপনি ক্যামেরা এদিকে ধরলেন কেন? ক্যামেরা আমাদের মোবাইলে চলে আসতেছে না। আর এই যে ব্রাদার আপনি মোবাইলটা বারবার বাসায় দিয়ে তুলে দেন অনেকে ব্যাক করে ওইদিকে ধরেন। মোবাইলটা পিছন থেকে করেন না ভাই, ডিরেক্ট কর ভাল লাইভ তুই আমি তো দেই নাই আপনিও লাইভ করেছেন, গালাগালি করেন না। পরে ওনার বোনাই 2টার সময় এসে যখন ওইখানে মিডিয়া কর্মী দেখে চলে গেল। ভোরে ওনার ওয়াইফ মানে ওনার বোনের হাজবেন্ডেরও 2টা বিয়ে, ছোট ওয়াইফকে নিয়ে মানে আমার ছোট ননদের সতীনকে নিয়ে ওনার বোনাই আসলো। এসে আমাকে নিচে নিয়ে কথা বলতে বলতে বলছে কি ভাবি চলেন আপনার একটু গোসল করায় নিয়ে আসি বাসা থেকে। বাইকে করে আমারে নিয়ে গেল, গোসল টোসল করে বুঝায় ভাইয়ের সাথে সব ঠিকঠাক হয়ে যাবে, আপনি রিলিজ হয়ে যান। পরে আমি হসপিটালে আসার পর আলম বলছে কি যান তুমি ওখান থেকে রিলিজ হও, হওয়ার পরে আমি তোমাকে ঢাকায় নিয়ে এসে ব্লাড দেবো, তারপরে যা যা চিকিৎসা করা লাগে আমি করাবো। ওখানে আমি বলিই নাই রিলিজ হয়ে যাচ্ছে। আমি আলমের সাথে ঝগড়া, আমি হব না রিলিজ। ওই যে ছোট বোনের সতীনরে বলছি তুমি চলে যাও, আমার জোরপূর্বক রিলিজ করায় তাদের বাসায় নিয়ে যায়। নিয়ে আমি যে মামলা করার জন্য যে আমি সরকারি হসপিটালে আমি ভর্তি হলাম সেই কাগজ, তারপরে আমার আরিফ ক্লিনিকের যে প্রেসক্রিপশন
অপশন তারা সরাই ফেলছে। রাতে আমারে বলছে কি, সারাদিন বলছে আমরা ভাইয়ের কাছে নিয়ে যাব, নিয়ে আপনাদের সংসারটা গুছাই দেবো। যত রাত যাচ্ছে তাদের বিহেভিয়ার খারাপ হচ্ছে। পরে আমারে বলছে আপনি চুপচাপ ঢাকায় যাবেন, ভাইয়ের ব্যাপারে কোনো কথা বলবেন না, আর বগুড়ায় আপনি পা দেবেন না, তাহলে আপনার সমস্যা হবে। আমাকে বাসের টিকিটটা পর্যন্ত আমাকে দেয়নি, 2টা সিট কেটে আমারে শোয়াই দিয়ে চলে গেছে। আলম রাতে ফোনে আমার সাথে কথা বললো, তুমি আসো, তোমার নিয়ে কিছুদিন একটু বাইরে কোথাও দিয়ে চিকিৎসা করাবো, আর তুমি, আমি মিডিয়ার সামনে রিয়ার বিষয়, তারপরে ওই যে পরান ভাই আছে ওনার অ্যাসিস্ট্যান্ট ছিল, এদের বিষয় তুমি কিছু, আমি যা যা শিখাই দেবো বলবা, না হলে আমি সুইসাইড করবো। আমি হ্যাঁ আমি বলবো, তুমি যা বলতে বলবা তাও তুমি কিছু করো না, আমি বলবো, তুমি আমি যত খারাপ হই তাও আমি বলবো, তুমি আমারে বল। আমি সকাল বলছি তাহলে তুমি একটু রেস্ট নাও, আমি মাথা উঁচু করতেই পারছিলাম না, আমি ওই এই কাপড়ের ব্যাগের উপরে মাথা দিয়ে আমি ঘুমাই পড়ছি। সকাল থেকে ফোন দিচ্ছি, সে ফোন ধরছে না। আর তার যে ওই আলামিন সরকার, দেখেন তার আমার সম্পর্ক যাই হোক, আলামিন সরকার বলে এটা কি ভাই বাচ্চা, তাহলে তার ফ্যামিলি আমার ডিএনসি করাইছে কেন বলেন? আর দালাল আলম যে লোকটা এত খারাপ না, কিন্তু এই যে দালাল চক্র, এরা মেয়ে নিয়ে এসে যদি শোয়াই দেয় তাহলে কি হবে? নিয়ে এসে শোয়াই দিচ্ছে প্রতিনিয়ত, ওরে খারাপ বানানোর পেছনে এর আশপাশে। আর তার ফ্যামিলির লোকজন চারে নিয়ে যাবে তারই। আলামিন মানে কোন আলামিন? কোন আলামিন? না একটা মিনিট, তার তো শরীরে খারাপ না হয়, একজন নিয়ে এসে দিল আর সে করবে কি? আপনি তাকে মানে ভালো বানানোর চেষ্টা করতেছেন কেন? তার শরীর তো আসলেই খারাপ। আচ্ছা যাই হোক, এখন বলেন কারো প্রশ্ন আছে? হ্যাঁ এই যে প্রশ্ন আছে। আপু একটা প্রশ্ন করি ভাই, 2-3টা প্রশ্ন করবো। আপু এভাবে ধরেন আমাদের তো আপু কোন ভাই দিদিল আপু, দেশে এত ছেলে পেলে থাকতে হিরো আলমের সাথে বিয়ে করা লাগবে কেন? কি বিয়ে করে না ভাই, কথা বলতে বলতে অনেক সময় মানুষের, আপনি কথাটাই তো প্রশ্নটা কি, আমি কি প্রথম দিনই তার বিয়ে করে ফেলছি? অনেক দিন যাবত তার সাথে আমার কথা হয়েছে, অনেক দিন যাবত কথা হয়েছে, ইমপ্রেস করছে। আমরা তো মেয়ে মানুষ, মেয়েরা চেহারা দেখে না, মেয়েরা কিন্তু চেহারা দেখে না, টাকা দেখে না, কি আর দেখে। ওর ইমপ্রেসের পাওয়ারটা আসলে কি ছিল? সেটাও কি মিডিয়ায় বলতে অবশ্যই বলেন, আমরা তো আপনি তো বলাছেন না মানে কেন? আচ্ছা আপু তার সাথে আপনার বিয়ে হয়েছে, কাগজপত্র দেখা প্রচুর মিথ্যা কথা বলতো কিনা? হ্যাঁ সে এখন তখন তো অন্ধের মতো বিশ্বাস করেছি কালকে রাত পর্যন্ত। না মানে আপনাকে কোনো ডকুমেন্ট আছে কিনা? আমার কাছে ডকুমেন্ট আছে কিনা? আচ্ছা আপনার একটা প্রশ্ন, যখন রিহামণি এবং হিরালমের মধ্যে একটা ঝামেলা চলছে সেই মুহূর্তে গণমাধ্যমে আপনি বলেছেন সেটা সে আমাকে বলাইছে, সে আমাকে বলাইছে ঠিক তাহলে আছে। আপনি যখন বলছেন, তার বাড়ির আমি অবস্থা একটু আমি আজকে প্রশ্নটা শেষ করতে চাই। আপনি তখন বলছেন যে না হিরালম আমার বন্ধু, তার সাথে কোনো সম্পর্ক না, আপনার আলাদা সংসার আছে। ঠিক সেই মুহূর্তে আপনি রিহামণির সাথে এসে আবার বলছেন হিরালম আমার বউ। আসলে সত্যটা কোনটা আমরা বুঝে নেবো, আমাকে প্রমাণ দিতে হবে। হ্যাঁ, আপনাকে আমি বলছি, আমি তখন তার বাড়ি অবস্থান করছি, রিয়ার সাথে আমার কথা হওয়ার পরে কিন্তু ফোন কেটে যায়, সেটা কিন্তু রেকর্ডিং হয় রিয়া। পরবর্তীতে উনি নিজে ফোন করায় আমাকে দিয়ে, করায় কথা পিটায় আমারে কথা বলায়। কে পিটার? আলম, নাম বলতে হবে তো। আলম পিটায় আমারে কথা বলে, তার মেয়ের পাশে বসা, তার কোনো মানে আছে না, কোনো প্রাইভেসি নেই যে মেয়ের সামনে এটা বলা যাবে না। সে বলায়, এডিটিং করায়, তার ওই যে সেলিম নামে একটা ছেলে আছে, এডিটিং করায়, তারপরে ওনারা ছাড়ে। আর সে তো, আমি তো তারে অনেক ভালোবাসি, আমি তো তারে ছাড়তে চাইনি। সে আপনি আমাকে জানেন কথা সেটা বলে, কেন বিয়ে করলেন? আপনি তো জানেন যে রিয়ামণি হ্যাঁ, সে আমাকে বলছে সে নায়িকা। রিয়ামণির আগে তো সারা দেশবাসী জানে রিহামণি তার wife, আপনি জানেন না এটা? সারা দেশবাসী জানে রিহামণি তার wife। আচ্ছা আপু এর আগে তার 3টা বউ ছিল, তারপর আপনি কেন সে জানেন? আমারে বলছে, অনেক বলছে যে দেখো আমি কাউকে ছাড়তে চাইনি, এরা আমার কাছে এসছে হচ্ছে মিডিয়ার হওয়ার জন্য, তুমি তো তা না, আমার একটা বউ দরকার। তার মা চাইছে, তার বাবা চাইছে, তার ফ্যামিলি মেম্বাররা আমাকে চাইছে। কয় মাস সংসার করতেন বলেন তো? আমাকে বিয়ে হয়েছে সেপ্টেম্বরে 26 তারিখে এই সেপ্টেম্বর কোন সালে? আগে। 24 সালে 24 সালে। আপনার কি বিয়ে কোথায় করবেন ছিলেন? ওর কাছে আসছে। আচ্ছা কোথায় ছিলেন বলেন তো? হ্যাঁ, কোথায় ছিলেন তাকে নিয়ে, হিরো আলমকে নিয়ে? আমি তো এখানে আপনার মহানগরে আমার বাসা ছিল। আর আপু আমি এটা কথা বলি, সবার উদ্দেশ্যে বলি, আপনি আমাদের যেটা বলবেন এটা সত্যি, কারণ বাংলাদেশের মানুষ আমাকে না, দেখছে, আমি আর- লোকেশন ওর জায়গা খুঁজে বের করার দায়িত্ব আমাদের। আপনারা করেন। ওকে আপনি হলে আমাদের সত্য বলেন। ভাই উত্তর তো দিচ্ছে আকাশ নেবে ভাই। না দিয়ে দিন। এখানে হচ্ছে আপনার মহানগরে, ওনার অফিস হচ্ছে কয় নাম্বার রোডে ছিল জানো? 116 নম্বর। 2 নাম্বার রোডে ছিল, আমার বাসা ছিল 1 নাম্বার রোডে। আচ্ছা হিরো আলমের বাড়ি বউ হিসেবে কয়দিন ছিলেন? আমি প্রথম একেবারে আমার জিনিসপত্র নিয়ে যে 2 মাস 5 দিন ছিল। গ্রামের বাড়ি এলাকাবাসী সবাই জানে যে আপনি তার বউ? এখন জানে, তখন বলছিল ভাড়াটিয়া। ভাড়াটিয়া। আর একটা কথা, ভাড়াটিয়া কি বাংলাদেশে কি আমার 10 লাখ টাকার ফার্নিচার নিয়ে কি আমার ওই দরজা নেই, জানলা নেই, এই বাড়ি ভাড়া থাকা লাগবে? আচ্ছা রিয়ামণি তো কয়েকবার গেছিল আপনি থাকার পরও, না, একবার গেছিল, চলে এসেছিল। তো দেখা হয়নি দুজনের? হ্যাঁ, কি হয়েছে, কি বলছেন দুজন? দুজনের কথা ওই যে আমার অল্প 5 মিনিট, 2-3 মিনিটের মতো আমাদের। ওর মা পরিচয় দিয়েছে সে ভাড়াটিয়া। হ্যাঁ, আচ্ছা আপু আমার একটা প্রশ্ন, আপনার আগের সংসার কতদিন আগে ডিভোর্স হয়েছে? আরো অনেক দিন আগে, আমাদের তাও 1.5 বছরের বেশি। আচ্ছা শোনেন আমার প্রশ্ন শোনেন, রিয়ামণি যখন হিরো আলম রিয়ামণি তার গ্রামের বাড়ি গেল, আপনিও গ্রামের বাড়ি বউ হিসেবে থাকছেন, আলম কার কাছে ছিল? আলমটা
ওরা গেছেই ভোরে, যাওয়ার পরে হচ্ছে ওর মা আমারে বলে দিছে তুমি নিচে নামবা না, রিয়ারে বলে দিছে তুমি উপরে যাবা। আচ্ছা হয় না ও ছাদে ওই পাশে, আমি তো ওই পাশে আচ্ছা আপু যেভাবে আপনি বলতেছেন এটা কি জীবন সিনেমা নাকি? সেই এক মাস আপনি বলেছেন রমজান মাসের এক মাস। রমজান মাসের এক মাস এক মাস ছিল না তো, আমি রিয়ামণি নিজে স্বীকার করেছে। আমি 3-4 বার গেছি তখন ও ছিল না। আচ্ছা আরমান ভাইয়ের প্রশ্নটার উত্তর আমি দিচ্ছি। বলেন। বগুড়াতে মিথিলা ছিল সিক্রেট স্ত্রী, সিক্রেট যেটা লুকানো, ওটা জানতাম। কিন্তু রিয়ামণি ওপেন, রিয়ামণি তো তার স্ত্রী। সেখানে আমি যখন বগুড়াতে যাব অবশ্যই মিথিলাকে লুকানো হবে, এটা তো বোঝার কথা। আমি আসার পরে মিথিলা আমার মা মারা আমার সামনে থেকে, আমি ছিলাম, আমার মা মারা গেছিল, হুট করে আমি চলে আসি, তারপরে ওরা যায়। আপু আপনি কি কখনো মিথিলাকে দেখছিলেন রিয়ামণি? হ্যাঁ মিথিলাকে দেখেছি, কিন্তু বলেছে ভাড়াটিয়া, মিথিলা ভাড়াটিয়া তার বাসার। আমার একটা প্রশ্ন আছে, কিন্তু ভাড়াটিয়া আপনি বলছেন যে এক মাস ছিলেন, রোজার মাসে এক মাস ছিলেন, তখন মিথিলা ছিল না, এক মাস। এখন সে বলতেছে আপনাকে দেখিনি। না, আমি সেই এক মাস করেছি। এক মিনিট আমি তো 2-3 দিন ছিলাম। আমি বলি আপনি তো আপনি একবার বলছেন যে ভাড়াটিয়া হিসেবে না। আপনাকে আমার একটা প্রশ্ন আছে। করছে? এছাড়া আপনি কাছ থেকে 4-5 দিন আগে সাংবাদিকরা ইন্টারভিউ নিয়েছিল, হিরাল আপনার কি ভাই? আপনি বলছেন হিরাল আমার বড় ভাই আর আমার হলো, উনি আমার পাশে বসে ফোনে শিখাই দিছিল। আপনি কি নাবালক আগে সেটা বলেন। আপনি বলেছেন সাংবাদিকরা আমার হলো ভাই হয় আর বন্ধু ভাই। আপনার এখন কি অবস্থা আপনাদের? আমি তাকে হারাতে চাই না। এখন হিরো আলমের সাথে আপনার কি অবস্থা? তুমি রুমানা দাও। মিথিলা এখন কি আপনার পেটে হিরো আলমের বাচ্চা আছে? না, আমি ডিএনসি হইছি আমার। ডিএনসি হয়ে নষ্ট করছেন? হ্যাঁ। আপনার বিয়ে হয়েছে? এই বাচ্চা কার? এর আগে কি আপনার বিয়ে হয়েছে কোথাও? এই বাচ্চা কার? কি মনে করেন? কি বলবেন? আচ্ছা আপনার বিয়ে হয়েছে কোন জায়গাটায়? কোন জায়গায়? আপনি কত টাকা কাবিন? কাবিন কত ছিল? 101 টাকা। আচ্ছা আমার প্রশ্ন উত্তর কি দিছিল? আচ্ছা আপনার কি হিরো আলমের সাথে বিয়ে হওয়ার কি বিয়ে হয়েছিল? হিরো আলমের সাথে বিয়ে হওয়ার কি বিয়ে হয়েছিল আপনার? এই বাচ্চাটা কার ছিল? হিরো আলমের না অন্য কারো? আপনি উত্তর দিবেন। হ্যাঁ? কতদিন, কত মাসের বাচ্চা নষ্ট করছেন বলেন তো? তখন 1.5 মাসের বাচ্চা নষ্ট করেছে। এটা কি অন্যায় করছেন আপনি? ওনার মেয়ের কান্নার জন্য করছিলাম। মেয়েকে এতটাই ভালোবাসতাম, সেই মেয়ে আমার গায়ে হাত তুলছে। এই মেয়ে এই বাচ্চাটা নষ্ট করতে আপনাকে সাহায্য করছে কে কে? ওর মেয়ে কান্না করার পরে আমি এমএম কিট খেয়েছি। আর কেউ বলছে আপনাকে? না, শুধু মেয়ের জন্য বাচ্চা নষ্ট করছেন? মানুষ কেউ নিতেছে না। তাহলে হিরো আলমের কি দোষ? মেয়ের কান্নাই বাচ্চাটা নষ্ট করলেন, হিরো আলমের দোষ কি? ওর দোষ নেই। একসাথে দুই তোমার স্ত্রী বাচ্চা নষ্ট সংবাদ করেছো সম্মেলন তুমি, করার মানে কি? তুমি হিরো আলম সেটা জানে না? তোমার হাজবেন্ড প্রথমবার যখন অনুমতি নাওনি? রিয়ামণি আপনি থ্রেট দিবেন না, বলতে দিন। আপনি একটু কথা শুনেন। তুমি অনুমতি নাওনি? প্রথমবার যখন কনসিভ করেছিলাম, আপনারা একসাথে দুই বউ সংবাদ সম্মেলন করার কি মানে? বাইরে শেষ হয় না ভাই? প্রথমবার বাচ্চা নষ্ট করেছিলাম, সে সঙ্গে থেকে করাইছে। তাহলে কি আপনি কি বাচ্চা কয়টা নষ্ট করছেন? বাচ্চা নষ্ট করলেন? বাচ্চা নষ্ট করছেন কয়টা? দুটো। প্রথম বাচ্চা কে নষ্ট করাইছে? ও নিজে। ও কি নাম বলেন? হিরো আলম বলেন। আরে স্বামী হিরো আলম বলেন। হিরো বলতে হবে। ওরে তো আলম বলে বাংলাদেশের মানুষ চেনে না। হিরো আলম। হিরো আলম ত্রিশ আলম না মানে বলে ঠিক। হ্যাঁ এই সময় এসে দুই স্ত্রী সাথে আপনার কি কারণ? কারণ একটাই, আমি আজকে সকালে তার অফিসের সামনে আসার পরে রিয়ার সাথে আমার রাতে কথা হয়েছে। আমি অফিসের সামনে এসে তাকে ফোন দিয়ে পাচ্ছি না। রিয়া আমারে ফোন দিয়ে বললো তুমি কোথায়? ও এসে দেখছে রাস্তায় যে আমার অবস্থাটা কি। তখন ও আমাকে নিয়ে গেছে সাথে করে। এখন কি আপনারা দুইজন মিলে হিরো আলমের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চান নাকি? হ্যাঁ, ও আমাকে অস্বীকার করছে, তাহলে তো ও ধর্ষক, আমি মামলা দিব। আচ্ছা, আর আমি ডিভোর্স চাই। সে যদি আপনাকে আবার নিতে চায়, বিয়ে করতে চায়, আপনার কি দুই বউ কি হিরো আলমের প্রতি করতে চাচ্ছেন? রিয়া কি করবে আমি জানি না, আমি করবো না সংসার। আরো যে ওয়াইফ আছে তাদেরকে সাথে দিবেন? এক মিনিট, মিথিলাকে প্রশ্ন করা শেষ হলে আমার পাশে আছে ম্যাক্স অর্পি। আচ্ছা ব্যাকসবিকে প্রশ্ন করবো আমি। ওনার সাথে আপনারা পরিচিত হন। উনি অলরেডি পরিচিত। ওটা শেষ হয় না। মিথিলা বলে নাই ওনার বউ হিরো আলম ভাগাই নিছে। সংবাদ সম্মেলন ডাকছেন, আপনার অভিযোগ আমার অভিযোগ একটাই, এখন আপনি যে কি করতে চান? সে চুরি করে আমার সাথে সংসার করবে, প্রকাশ্যে না। আর আমি তার সাথে চুরি করেও সংসার করবো না, প্রকাশ্যেও করবো না। কেমনে করবেন? সে ডিভোর্স চাই আমি। আপনি তো কাবিন নামাই দেখাতে পারতেছেন না। তার কাছে আমি ডিভোর্স চাচ্ছি। আপনি তো কাবিন নামা নাই। তো স্ত্রী, এর প্রমাণটা কি আসলে? যদি প্রমাণ না হয় তাহলে বাচ্চা নষ্ট হয়েছে, তাহলে সে ধর্ষক। সেটা প্রমাণটা চাই, কিন্তু স্বামী কিনা সেটা আপনি প্রমাণ দিন। আমি প্রমাণ দিতে যাব না তো, তাহলে সে ধর্ষক। তাহলে তো দর্শক থাকে স্বামী বলে এখানে সংবাদ সম্মেলন বলছে। সে যদি না বলে তাহলে অন্য কোনো ধর্ষক। প্রমাণ, কাবিন নামা ছাড়া অন্য কোনো প্রমাণ? ছবি আছে, তার মেয়ের সাথে ছবি আছে, বাসায় ছবি আছে। তো সবার কাছেই থাকে। উনি যদি স্বামী না হয় তাহলে দর্শক, তাহলে আমার বারবার আমি ধর্ষক। আপনি তো বলতে আপনি নিউরোসায়েন্স হসপিটালে যান, সবাইকে বলছে আমি অয়েল। সেখানে কি আপনি আইনের কোনো ব্যবস্থা নেবেন? হ্যাঁ, আপনাদের সম্ভব। যেমন তাহলে কাবিন নামা
বাবা নেই কেন? ওনার কাছে আছে। আর বাবা সে একটা চিটার না থাকতে পারে, এবার গেলে কেমন প্রশ্ন? বিয়ে স্বীকার না কোনো ধর্ষক বিয়ে স্বীকার করে ডিভোর্স দিতে হবে, কাহিনী শেষ। আচ্ছা এই কাকা দাঁড়াও, আমার একটু প্রশ্ন আছে। আমি আচ্ছা এই যে আপা আমি একটা কথা আপনাদের সবার উদ্দেশ্যে বলি, সে কি কে হিরো আলম বলেন, হিরো আলম বলেন। নাম ধরি না ওনার। না না নাম বলেন, নাম বলতে হবে। সামনে নাম নিলে পাবো না। হ্যাঁ হিরো আলম বলেন আপু। আপনি বলে রাখুন। হিরো আলম বলেন। জান বলে রাখছেন? দেখেন এই আপনি এই টাইপের প্রশ্ন করছেন কেন আপনাদের সামনে?